এবং সার্বিক পরিকল্পনার একটি প্রতিফলন এখানে ঘটানো হয়েছে। যেহেতু আমরা সেই প্রতিশ্রুতির উপর নির্বাচনী জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, সেটার একটা প্রতিফলন এখানে আসছে। এবং প্রেক্ষাপটটা হচ্ছে খুবই সহজ, আপনারা সবাই জানেন। একটি ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি, প্রেক্ষাপটটা হচ্ছে ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি, পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন কৌশল। আমরা একটা ভঙ্গুর অর্থনীতি থেকে সামনের দিকে যাচ্ছি, এটা পুনরুদ্ধার কিভাবে হবে, উত্তরণ কিভাবে হবে, পুনর্গঠন কৌশলটা কী হবে, এই কথাগুলোর এই বিষয়কে মাথায় রেখে এটা একটা পরিকল্পনা হয়েছে। এটা পঞ্চবার্ষিকী, প্রথমে ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, এটার পরিপ্রেক্ষিতে একটি 5 বছরের ফ্রেমওয়ার্ক একটা পরিকল্পনা হয়েছে। সেটাও আজকে আমরা এখানে আলোচনায় এনেছি, যেটা অ্যাকচুয়ালি আগামী, এটা লাগবে না, যেটা আগামী 5 বছরের একটা রোড ম্যাপ, আমাদের উন্নয়নের রোড ম্যাপ। তার মধ্যে অর্থনৈতিক উন্নয়ন তো অবশ্যই এটার প্রথম কাজ এর মধ্যে। তো এখানে আমাদের প্রধান এই 5 ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের প্রথম স্তম্ভ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও এই বিচার ও আইনগত সেবা সম্প্রসারণ, প্রশাসনিক ডিজিটালাইজেশন, আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধি, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা আধুনিকীকরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মাল্টি ইয়ার পাবলিক ইনভেস্টমেন্ট প্রোগ্রাম চালুর পরিকল্পনাও রয়েছে। এখানে অনেকগুলো স্তম্ভ আছে, আমি সবগুলো বলছি না এখানে, বরঞ্চ আমি 2026-27 অর্থবর্ষের প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি, যেটা আজকে আলোচনায় এসছে, বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন। জাতীয় অর্থনৈতিক পরিষদে এনইসি উপস্থাপিত এই এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। এর মধ্যে জিওবি বাংলাদেশের অর্থায়নে, সরকারের অর্থায়নে 1,99,000 কোটি টাকা এবং প্রকল্প ঋণ অনুদান 1,10,000 কোটি টাকা। চলমান অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। অর্থাৎ আমাদের এই যে বার্ষিক উন্নয়ন পরিকল্পনার যে প্রস্তাবটি দেওয়া হয়েছে, এটাতে আমরা ধরে নিয়েছি একটি নির্বাচিত সরকারের সক্ষমতা অনেক বেশি থাকবে, এফিসিয়েন্সি অনেক বেশি থাকবে এবং এটার বাস্তবায়ন ক্ষমতাও বেশি হবে। এই জন্য আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি আজকে। এখানে যেমন পিডি, প্রজেক্ট ডিরেক্টর নিয়োগের ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে। বিগত দিনে প্রজেক্ট ডিরেক্টর নিয়োগের নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ আছে, দুর্নীতির প্রশ্ন আছে, এখানে নিজস্ব ইনফ্লুয়েন্সের মাধ্যমে নিয়োগের বিষয় আছে, কেউ দুর্নীতির মাধ্যমে প্রজেক্ট বাস্তবায়ন করতে পারে নাই, আবার কেউ যোগ্যতা না থাকার কারণে পারে নাই। সুতরাং পিডি নিয়োগের বিষয়টা আমরা আজকে এখানে আলোচনা করেছি। এইটার একটা ক্রাইটেরিয়া হবে, একটা পিডি নিয়োগ করতে হলে এখন একটা ক্রাইটেরিয়া থাকবে। এই ক্রাইটেরিয়া যারা ফুলফিল করবে তারা একমাত্র পিডি নিয়োগপ্রাপ্ত হবে। সময় মতো প্রকল্প শেষ না হলে দায়িত্ব নির্ধারণ, আমরা প্রকল্প শুরু থেকে বাস্তবায়ন শেষ পর্যন্ত এটার যে সময়সীমা, এটার উপর জোর দিচ্ছি
এবং এটার প্রতিটি পদক্ষেপে প্রতিটি স্টেপকে এটাকে মনিটর করা হবে এবং প্রত্যেকটি মন্ত্রণালয় এটা মনিটর করবে। প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটি ড্যাশবোর্ড থাকবে। ড্যাশবোর্ডের মধ্যে প্রত্যেকটি চলমান প্রকল্পের কতটুকু অগ্রগতি হয়েছে এটা শো করবে। যেখানে অগ্রগতি হচ্ছে না, কোনো কারণে পিছিয়ে যাচ্ছে, সেখানে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এখানে প্রকল্প আপনারা জানেন, আমরা সরকার যখন দায়িত্ব নিই প্রায় 1300 প্রকল্প, তাই না? 1300 প্রকল্প হাতে ছিল আমাদের বিগত সরকারগুলোর থেকে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো প্রকল্প আসলে উদ্দেশ্য প্রণোদিত দুর্নীতি এবং অথবা ইনএফিশিয়েন্সি, ওয়েস্টেজ, যেটা জাতীয় অর্থনীতিতে অগ্রাধিকার থাকার কথা ছিল না। তো আমরা এখানে রিভিউ করছি সব প্রকল্পগুলো। এই রিভিউতে যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলোকে বাদ দেওয়া হবে। আর যেই প্রকল্পগুলো একটা স্তর পার হয়ে গেছে, এখন আর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, সেগুলো কতটুকু বাস্তবায়ন করা যাবে সেটার উপর ফার্দার রিভিউ হবে। সেগুলো যদি ফার্দার বাস্তবায়ন করা সম্ভব হয় বাস্তবায়ন করা হবে। যদি আমরা মনে করি সেগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশ লাভবান হবে না, জনগণ লাভবান হবে না, সেগুলো আমরা বাতিল করব। আর যেগুলো নতুন প্রকল্প সেগুলোকে সীমা নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে। এই সময় বাড়ানোর কোনো সুযোগ নাই। এবং এটার জন্য আমি বলছি যে মেজারগুলো আমরা নিয়েছি, ব্যবস্থা, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এবং আইএমইডি যারা বাস্তবায়নটা দেখে তারা এই প্রকল্পগুলো বিগত দিনে যে দুর্নীতির মাধ্যমে কিংবা অব্যবস্থাপনার মাধ্যমে যে সমস্ত প্রকল্পগুলো এসেছে এগুলো আইডেন্টিফাই করবে আইএমইডি তদন্তের মাধ্যমে, তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। দেখি চলমান প্রকল্পের দরকার নেই, প্রগতির ড্যাশবোর্ড থাকবে 26-27 সালের পিরিয়ড, আগামী বছর শেষ। তো এই হলো মোট আজকের সিদ্ধান্ত। তো আপনারা আশা করি এটার কিছু প্রতিফলন বাজেটেও দেখতে পাবেন এবং আগামী দিনের বাংলাদেশের উন্নয়নের যে চিত্র সেখানেও আশা করি তার প্রতিফলন পাবেন ইনশাআল্লাহ। আমরা মনে করি যে এই প্রকল্পগুলো নতুনভাবে হবে সেগুলো তো সময় মতো শেষ করতে হবে। আর যেগুলো আমরা বিগত দিন থেকে পেয়েছি এই অসমাপ্ত কাজগুলো কতটুকু সমাপ্ত করবে সেগুলো রিভিউর মাধ্যমে সমাধান হবে। আর যেগুলো আসলে প্রয়োজনীয়তা নাই সেগুলো বাদ দেওয়া হবে। এই তো। আচ্ছা, একজন প্ল্যানটা খুব সহজ। শিক্ষা স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রায় দেওয়া হয়ে গেছে, যেগুলো এলজিআরডি খাতে বরাদ্দ দেওয়া হয়ে গেছে। তারপরে আমি যেটা বলেছি আপনারা খেয়াল করেছেন কিনা, বিগত দিনে যে প্রকল্পগুলো আছে এগুলো যেগুলো বাস্তবায়ন সম্ভব নয়, যেগুলো জনস্বার্থে করার প্রয়োজনীয়তা না, সেগুলো বাদ যাবে। সুতরাং কতগুলো বাদ যাবে এগুলো রিভিউ হচ্ছে। যেগুলো বাদ যাবে সেগুলোর জন্য আমরা থোক বরাদ্দ রেখেছি, কারণ আমাদের তো নতুন প্রকল্প করতে হবে। নতুন প্রকল্প করার জন্য থোক বরাদ্দ থেকে যার যে প্রয়োজনীয়তা সে তার পরিপ্রেক্ষিতে বরাদ্দ দেওয়া হবে। ওই কারণেই করা হয়েছে, যেহেতু এখানে অনেকগুলো প্রকল্প বাদ যাবে, অনেকগুলো আমরা বাস্তবায়ন সম্ভব না, অনেকগুলো জনস্বার্থে করতে পারবো না, অনেকগুলো প্রকল্পের পেছনে অন্য উদ্দেশ্য ছিল, সেগুলো তো আমরা করতে পারবো না। আমাদের প্রত্যেকটি প্রকল্পের, আমি একটা কথা বারবার বলছি, প্রত্যেকটি প্রকল্পের দ্য ভ্যালু ফর মানি, এটা মূল্য থাকতে হবে, এটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটার বিপরীতে আমার একটা রিটার্ন থাকতে হবে এবং এটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে। আমরা জবলেস কোনো গ্রোথ চাচ্ছি না, আমরা একটা বড় জনসংখ্যার আগামী দিনের কর্মসংস্থানকে মাথায় রেখে আমাদের প্রকল্প করছি। সুতরাং সেটাও আমাদের মাথায় রাখতে হবে। অ্যান্ড আমাদের জলবায়ুর যে বিষয়টা সেটাও মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ। আর আছে
যে এখানে প্রথমবারের মতো একটি ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে দিয়ে আমরা অনেক কিছু আলোচনা করতে অবসর করি। আমার প্রশ্নটা হচ্ছে স্যার, আজকে 3 লাখ কোটি টাকার এডিপি আপনারা অনুমোদন দিলেন, কিন্তু চলতি অর্থ বছরের যে সংশোধিত এডিপি বাস্তবায়নের যে অবস্থা গত 9 মাসে 10 মাসে, সেখানে এত বড় আপনাদের উন্নয়ন বাজেট, সেটা একটা উচ্চাভিলাষ কিনা? বিলাস না থাকলে, আকাঙ্ক্ষা যদি বেশি না হয়, উন্নয়নের দিকে তো যাওয়া যাবে না। আর বিশেষ করে বিগত দিনের দেশ যতটুকু পিছিয়েছে, সেখান থেকে স্যালভেজ করে সামনের দিকে যেতে হলে আপনাকে তো বিনিয়োগ করতে হবে। আপনি বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না, দেশের উন্নয়ন হবে না। সুতরাং আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো বিধায় আমরা প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি। আশা করি সকলের সহযোগিতায়, সততার মাধ্যমে, প্রফেশনালিজমের মাধ্যমে এটা করা সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন 3 মাসের মধ্যে একটি সরকার কতগুলো সিদ্ধান্ত দিয়েছে, কতগুলো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে 3 মাসের মধ্যে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমাদের প্রজেক্ট শুধু নেওয়া তো বড় কথা না, এটা বাস্তবায়নের পিছনে যে চিন্তা, সেটাকে মাথায় রেখে আমরা প্রজেক্টগুলো করছি। বাংলাদেশের রাজস্ব আদায়ের হার বিশ্বের একেবারে নিম্ন পর্যায়ে। সুতরাং আমরা তো সেই জায়গায় রাখতে পারবো না। একটা দেশ যখন সামনের দিকে এগিয়ে যাবে, যে অর্থায়ন করতে হলে সেটা আমাদেরকে অবশ্যই বাড়াতে হবে। এবং এটার জন্য আমরা এনবিআরের একটা রিফর্ম প্রোগ্রামে যাচ্ছি, এবং এইগুলোর রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক যেটা, সেটা আমরা বড় করতে যাচ্ছি। বহুদিন নেটওয়ার্কের কথা শোনা গেছে, কিন্তু নেটওয়ার্ক তো বড় হয়নি। ঘুরে ফিরে যারা আছে তারাই ট্যাক্স দিচ্ছে, তাদের উপর বারবার চাপ সৃষ্টি হচ্ছে। এই জন্য আমাদের নেটওয়ার্ক আমরা বৃদ্ধি করতে যাচ্ছি, আপনারা দেখতে পাবেন। এবং মেবি অনেকে লো একটা ইনকাম ট্যাক্স দিয়ে তারা নেটওয়ার্কে আসবে, এবং যাতে করে আসে আমরা সবাইকে এনকারেজ করতেছি। যত বেশি লোককে আমরা নেটওয়ার্কে আনতে পারবো তাদের জন্য সুবিধা, কারণ রাজস্ব আদায় যত বেশি হবে তাদের এটার বেনিফিট জনগণের কাছে যাবে। এটা তো একটা নির্বাচিত সরকার। আগে বেনিফিট গিয়েছে কিছু লোকের পকেটে, এখন বেনিফিট যাবে বাংলাদেশের মানুষের কাছে। সুতরাং এখানে একটা ইনসেন্টিভ থাকবে। আর রাজস্ব আদায়ের জন্য যে জায়গাগুলো বাইরে ছিল সেগুলোকে আমরা এইবার নিয়ে এসছি আমাদের আওতার মধ্যে। সব কিছু মিলিয়ে আমি বলবো না এটা যে আমরা একটা বড় ধরনের একটা এখানে ইয়ে হবে, মানে প্রবৃদ্ধি হবে। এটা প্রবৃদ্ধি হবে ক্রমান্বয়ে। তবে এটা আমাদের বাজেটের করার সময় মাথায় রেখে কতটুকু প্রবৃদ্ধি হতে পারে, এবং এটাকে মাথায় রেখে আমরা বাজেট প্রস্তাব করেছি। আশা করি আগামী দিনে এটা যত বাড়বে, আমাদের প্রবৃদ্ধির হারও বাড়বে, আমাদের বিনিয়োগও বাড়বে, আমাদের কর্মসংস্থানও বাড়বে। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ, বুঝেছি। এটা খুব সিম্পল ব্যাপার। যে কৃষক কার্ড পাচ্ছে সে তো আর ফ্যামিলি কার্ডের লোক এক না। যে ফ্যামিলি কার্ড যে ভদ্রমহিলাকে দেওয়া হচ্ছে, ফ্যামিলির প্রধানকে, উনি তার কৃষক কার্ডের জন্য এলিজিবল। একটা কার্ডে কীভাবে হবে? এটা তো আলাদা হতে হবে, তাই না? বেনিফিটগুলো তো আলাদা আলাদা। এবং আমরা সমাজের যে সমস্ত জায়গায় এই বেনিফিটগুলো টার্গেটেড ওয়েতে আমরা কিন্তু দিচ্ছি। সুতরাং এটা তো আলাদা কার্ড হতেই হবে। এবং কিন্তু একটা জিনিস আমি বলি, যেখানে রিপিটেশন হচ্ছে, যারা হয়তো একটা পাচ্ছে আবার ফ্যামিলি কার্ডও পাচ্ছে, তারা হয়তো সেটা বাদ যাবে। সুতরাং যেহেতু যেটার মূল্য বেশি, তারা সেটাই পাবে। শুধুমাত্র আপনার এক্সপেকটেশন থেকে মনে করছেন যে ইলেকটেড গভর্নমেন্ট could implement all the things? এটাই শুধু আপনাদের এক্সপেকটেশন, এখান থেকে এক্সপেক্ট করছেন 3 লাখ কোটি টাকা বাজেট ইমপ্লিমেন্ট করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে 53% এনহ্যান্স বাজেট আপনি ইমপ্লিমেন্ট করবেন। হ্যাঁ, অবশ্যই। এখানে তো আপনাকে বিষয়টা হচ্ছে, আমরা কিন্তু কথাগুলো পরিষ্কারভাবে বলেছি। বিষয়টা তবে লাস্ট প্রশ্নটা আগে নিই আপনার। স্বাস্থ্য, শিক্ষা খাত এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এবং
এই যুব সমাজের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, এগুলো কিন্তু সব কিছু এক জায়গায়। এবং এই জায়গায় যে বাজেট না দিলে, তাহলে আপনি যে আমরা ইউনিভার্সাল হেলথ কেয়ার যে কথাটা বলছি, প্রাথমিক স্বাস্থ্যসেবার কথা বলছি, তার সাথে আরও অন্যান্য স্বাস্থ্যসেবার কথাগুলো বলছি, এগুলো বাস্তবায়ন করতে গেলে তো আপনাকে বাজেট দিতে হবে, তাই না? শিক্ষার বেলায়ও তাই। শিক্ষার কিন্তু আমরা বিস্তৃতিটা বাড়াচ্ছি, এখানে কিন্তু প্রচুর হবে আপনার স্কিল ডেভেলপমেন্টে, আপনার দক্ষতা বাড়ানোর জন্য। এখানে প্রচুর ইনস্টিটিউশন হবে, যে আমরা এগুলোকে কি ইনস্টিটিউট বলছি, কারিগরি শিক্ষা কেন্দ্র। কারিগরি শিক্ষা কেন্দ্র প্রচুর। আমরা তো চাই না আমাদের ছেলেমেয়েরা মেট্রিক, আইএ, বিএ, এমএ পাশ করুক, তারপরে চাকরি পাবে না, বসে থাকবে। আমরা চাই এদের একটা বড় অংশ যে কারিগরি শিক্ষার দিকে এগিয়ে যাবে, এবং সেইখানে আমাদের একটা বড় বিনিয়োগ হবে। এবং কারিগরি শিক্ষাটাকে আমরা একটা মানসম্পন্ন জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, যেখানে অ্যাক্রেডিটেশন থাকবে, সার্টিফিকেশন থাকবে, গ্লোবাল পিয়ারদের সাথে রিভিউ থাকবে। আপনার এই সব মিলিয়ে যে শিক্ষা ব্যবস্থা আমরা করতে যাচ্ছি, ইনশাআল্লাহ এরা দেশের ভিতরে ডিমান্ড মিট করবে, দেশের বাইরে তারা ডিমান্ড মিট করবে। এখানে তো বিনিয়োগ করতে হবে, এবং বিনিয়োগের আমরা কোন খাতে কত বিনিয়োগ করবে, এটা রিটার্ন কি, এখান থেকে কত কর্মসংস্থান হবে, এগুলো তো আমরা হিসাব করেছি। হিসাব করে বিনিয়োগ করতে হবে। কারণ বাস্তবায়ন হবে কি না, তো এটা তো অপেক্ষা করতে হবে। বাস্তবায়ন হবে কি না, তো বাস্তবায়ন তো করতে হবে। বাস্তবায়ন না হলে আমরা আমাদের গ্রোথ অ্যাচিভ করব কি করে, আমরা কর্মসংস্থান অ্যাচিভ করব কি করে, আমার রপ্তানি বাড়বে কি করে, আমাদের শিল্পের প্রোডাকশন বাড়বে কি করে। অবশ্যই এগুলো তো সব কিছু একটার সাথে একটা অন্যটা জড়িত। এটা আমরা করতে হবে। সোফার লিডারশিপের কমিটমেন্ট ইজ বড় কথা। এখানে একটা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, অন টপ অফ দ্যাট দ্য লিডারের লিডারশিপ কোয়ালিটি অ্যান্ড কমিটমেন্ট অ্যান্ড ডাইনামিজম, এগুলো সব ম্যাটার করে। এগুলো বাংলাদেশে অন্যান্য দেশে হয়েছে, আমরা দেখেছি তো। 3 মাসের মধ্যে একটা দেশের এই ভঙ্গুর অর্থনীতির মধ্যে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, বাস্তবায়ন হচ্ছে, এটা তো 3 মাসের মধ্যে একটা ভঙ্গুর অর্থনীতিতে কেউ এক্সপেক্ট করবে না। এই যে বিদেশ থেকে যারা আসছে, জেপি মর্গান, আমি ইচ্ছা করে বলতেছি, ওরা বলছে আমরা 66 কান্ট্রিতে আমরা অপারেট করি, কিন্তু আমরা বাংলাদেশে আসবো এই জন্য, পার্টনারশিপে কাজ করব এই জন্য। আমরা দেখছি কোথায় লিডারশিপ যাচ্ছে, বাংলাদেশের নেতৃত্ব কোথায় যাচ্ছে, এটা আমরা ফলো করছি। এই জন্য আমরা বাংলাদেশে আসতেছি। বিনিয়োগ ফান্ড ম্যানেজাররা আসতেছে, সবাই আসতেছে, বিনিয়োগকারীরা। শুধুমাত্র কমিটমেন্ট, লিডারশিপের কমিটমেন্ট, ডাইনামিজম, সিদ্ধান্ত গ্রহণের যে দ্রুততা, সব কিছু মিলিয়ে আমরা মনে করি বাংলাদেশ বিশ্বের কাছে একটি নেক্সট ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে গ্রহণযোগ্য হয়েছে। এত তো নেওয়া যাবে না, আমাদের কাজ আছে তো এরপর। এটা লাস্ট। আমার নাম গোলাম কাদের রঘু, আমি এটিএন নিউজে কাজ করি। স্যার, আপনি বক্তব্যে বলছিলেন যে আপনারা যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন সেটি হচ্ছে যে একটা কি ভঙ্গুর জায়গা থেকে আপনার উত্তরণের দিকে আপনাদের প্রচেষ্টা থাকবে। নিঃসন্দেহে সেটি প্রশংসার দাবিদার। এবং আপনি আরেকটি কথা বললেন যে ইলেকটেড গভর্নমেন্টের প্রকল্প বাস্তবায়নের গতিও বাড়বে, সেটি স্যার ঠিক আছে। কিন্তু স্যার, আমরা তো ছোটবেলায় পড়েছি বা সব জায়গায় আমরা যেটা জানি যে কাট ইউর ভোট অ্যাকর্ডিং টু ইউর ভোট। স্যার, যেখানে আপনারা উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছেন, বিভিন্ন রকমের দায় দেনা আপনাদের আছে, ঋণের বোঝা আছে, আপনারাও বারবার বলছেন যে আমরা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। তুমি স্যারও বারবার একটা কথা বলেন, ঘরে টান আছে, সরকারে টান আছে, সবচেয়ে কঠিন একটা পরিস্থিতির মধ্যে আপনারা আছেন। তাহলে এত সব বাস্তবতার মধ্যে কেন স্যার আপনারা এত বড় একটা এডিপি আপনারা বাস্তবায়ন করার ঝুঁকি নিলেন? আমি এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি আপনাকে। বুঝছি আমি উত্তরটা দিচ্ছি এক কথায়। আপনারা মনে আছে ছোটবেলায় টিউবওয়েলে যখন পানির নিচে লেভেল কমে যেত, সে আর টিপলেও আসে না, হ্যাঁ, তখন কি করতে হয়, পানি ঢালতে হয়, আরো গভীর হলে আরো একটু ঢালতে হয়, তারপরে যখন আপনি চাপবেন তারপরে পানি আসতে শুরু করবে। এই জন্য আমাদেরকে নিতে হয়েছে একটা বড় বাজেটে আমরা যাচ্ছি, যে এই বিনিয়োগ ছাড়া এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই।
এই বিনিয়োগের প্রয়োজন এই জন্য দেখা দিচ্ছে। থ্যাংক ইউ।